যাদের টাকা আছে তারা চলে গেছে দেশ ছেড়ে। সুতরাং মানি লন্ডারিং বন্ধ হওয়ার সাথে সাথে রেমিটেন্সের বাড়তে থাকে। কারণ মানি লন্ডারিং কিভাবে হয়, যে আমাদের বিদেশে যারা টাকা আর্ন করে ওদের টাকাগুলো ওরা এখানে ইউজ করেছে, ওরা দেশে টাকা পাঠাতে হবে না। 120 টাকার ডলারকে ওরা 130 টাকা দিয়ে কিনেছে, চুরির টাকা ওষুধ দিতে হচ্ছে। সুতরাং তার জন্য যে বিদেশে রেমিটেন্স দেশে পাঠাতো, সে রেমিটেন্স না পাঠিয়ে এই লন্ডারদেরকে দিয়ে সে 10 টাকা বেশি পাচ্ছে। যে মুহূর্তে তারা পালিয়ে গেছে আর মানি লন্ডারিং বন্ধ হয়ে গেছে, অটোমেটিক্যালি রেমিটেন্স বেড়ে গেছে। এটা আমাদেরকে রিজার্ভকে হেল্প করতেছে। আর আমাদের এক্সপোর্ট তো চলমান একটা প্রক্রিয়া ছিল। আমাদের একটা ইনহেরেন্ট একটা স্ট্রেংথ আছে আমাদের রেডিমেড গার্মেন্ট শিল্প এবং কিছু কিছু অন্য শিল্পে। আমাদের গুড এন্টারপ্রেনারশিপ আছে বাংলাদেশে, এটা তো বলতে হবে। তো সুতরাং ওই রিকভারিটা আমাদেরকে হেল্প করেছে। একদিকে এক্সপোর্ট কন্টিনিউ করেছে, আর মানি লন্ডারিং বন্ধ হওয়ার রেমিটেন্স বেড়ে গেছে, সেটা আমাদের ইকোনমিতে হেল্প করছে, রিজার্ভে হেল্প করছে। ফলশ্রুতিতে ক্রমান্বয়ে আমরা যে বৈদেশিক ডেটগুলো আছে যেগুলো পরিশোধ করে নেই, আমরা ক্রমান্বয়ে পে করতে পেরেছি। কিন্তু একটা জায়গায় আমি বলবো, এটা ক্রিটিসিজম না, এটা আমি বলছি যে বাজেট দেওয়ার সময় আমাদের মাথায় রাখা উচিত ছিল একটা স্বৈরাচার ফ্যাসিস্টের বাজেটটা কন্টিনিউ না করা। ওই বাজেটটাকে আমরা ইন্টেরিয়াম গভর্নমেন্টের উচিত ছিল ইন্টেরিয়াম বাজেট হিসেবে চিন্তা করা উচিত ছিল, রাদার দেন রেগুলার বাজেট। এবং স্বৈরাচারের সেই বাজেটটা কন্টিনিউ করাতে যেটা হয়েছে, আপনারা অনেকেই বলেছেন ওইখানে, যে আমরা আমাদের সোশ্যাল সেক্টরের প্রায়োরিটিস গুলো দিতে পারি না। বাট আমাদের সোশ্যাল সেক্টর প্রায়োরিটি না দিয়ে ওই লুটপাটের অর্থনীতির যে মেগা প্রজেক্ট এবং অন্যান্য যে এক্সপেন্ডিচার গুলো আমরা কন্টিনিউ করছি বহুল অংশে, ওগুলো আমরা অনেক কিছু পোস্টপোন করতে পারতাম, রিভিউ করতে পারতাম। ওগুলো অনেকটা আমরা 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 ওটাকে রিস্কেজুয়াল করতে পারতাম। কিন্তু আমরা সেটা না করে আবার আগের বাজেটটা কন্টিনিউ করছি। আমার মনে হয় এই জায়গাটা বোধহয় আমাদের একটা আমাদের ভুল হয়েছে, সেটা আমরা না করলেও পারতাম। আর এখন the life after this government, এটা অনেকে আপনারা ভাবছেন যে এখন আমরা আগামী দিনে কোথায় যাচ্ছি, এখানে পলিটিক্যাল ইস্যু কি হবে, ইকোনমিক ইস্যু কি হবে, এবং আমাদের অল দ্য সেক্টরস, হেলথ, এডুকেশন, আমাদের কর্মসংস্থান, এখানে কি হবে, এটা তো অবশ্যই ভাববার কথা। কারণ ইন্টেরিয়াম গভর্নমেন্ট থেকে যেটা এক্সপেকটেশন থাকবে না, একটা ইলেক্টেড গভর্নমেন্ট থেকে এক্সপেকটেশন থাকবে। এবং শুধু থাকবে না, দেখেন ডিমান্ড, বিকজ তারা ইলেক্ট করছে এই সরকারকে, এবং তারা ডিমান্ড করতে পারবে, এবং এই সরকার কিন্তু তাদের কাছে অ্যাকাউন্টেবল, জব দিয়ে থাকতে হবে। তো সুতরাং নেক্সট গভর্নমেন্টের রোল কি হবে, আমি বলছি না বিএনপি ক্ষমতায় আসবে, আমি তো বলতে পারবো না। অনেকে বলছে বিএনপি ফুয়াদের কোথায় তো 280 সিট না কত, 280 সিট পেয়ে বিএনপি ক্ষমতায় আসবে, আরো মানে আর 20টা কোথায় যাবে। আমি তো তুমি 300 বলো না, এটাই তো আমি অবাক হয়ে গেছি। শেখ হাসিনার প্রক্রিয়াতে 300 হয়ে যাওয়ার কথা, অলমোস্ট 300 কাছাকাছি হয়ে যাওয়ার কথা। যাই হোক, এটা জনগণের সিদ্ধান্ত। যদি আমাদের যদি সুযোগ থাকে, আমি 2-4টা কথা বলে আমার বক্তব্য শেষ করব। 1 নম্বর হচ্ছে বাংলাদেশের ওভারঅল, আমি মনে করি বাংলাদেশ একটা ওভার রেগুলেটেড কান্ট্রি। This country is highly regulated country. I'm giving the message to all of us who are concerned with this. So we have to go for serious deregulation. And when I mean deregulation, I mean serious deregulation. অর্থাৎ সরকারের আগে একটা রেস্টুরেন্টের লাইসেন্স নিতে, রেস্টুরেন্ট করার জন্য লাইসেন্স দিতে 19টা পারমিশন লাগবে। 19টা পারমিশন, জাস্ট ইমাজিন। এই দেশে কে বিনিয়োগ করবে? আপনি প্রত্যেকটি জায়গায় এত হাইলি রেগুলেটেড করে রেখেছে যেখানে বিনিয়োগের আসলে কোনো ইনসেন্টিভ নেই।
all the disincentives are there in place. সুতরাং serious deregulation ছাড়া the message will not get across. আমরা যে বলছি কেয়ারটেকার ইন্টেরিয়র গভর্নমেন্ট চলে গেলে নির্বাচিত সরকার আসলে ন্যাচারালি ইনভেস্টরদের তো একটা উৎসাহ থাকবে, কারণ তাদের তো প্ল্যানিং হচ্ছে শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম। সুতরাং ইন্টেরিয়র গভর্নমেন্টের সময় ইনভেস্ট হচ্ছে না, এটা নিয়ে আমি কমপ্লেন করছি না, বিকজ আই ডোন্ট এক্সপেক্ট ইট। যখন ওনারা ইনভেস্টমেন্ট সামিট করেছিল, আই ওয়াজ অলসো পার্টিসিপেন্ট। আমি কিন্তু একটা কথা ওনাদেরকে হেসে হেসে বলেছিলাম, দি রাইট ইনিশিয়েটিভ এট এ রং টাইম। কারণ ইনভেস্টররা কোনোদিন ইন্টেরিয়র গভর্নমেন্টের সময় ইনভেস্ট করতে আসবে না, তারা দেখতে চায় যে তাদের শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম প্ল্যানিং এর সাথে সুইট করে কিনা। কিন্তু তারা তখনই করবে যদি নেক্সট গভর্নমেন্টের থেকে তারা মেসেজ পায় যে বাংলাদেশের যে বিনিয়োগের ইজ অফ ডুইং বিজনেসে বাংলাদেশের পজিশন হচ্ছে একদম নিচে এখন। এই ইন্ডিকেটর কি ইনভেস্টররা দেখতেছে না বিশ্বব্যাপী? বাংলাদেশে ইনভেস্টররা না হইতে কনসিডার করছেন না, তারাও নিশ্চয়ই কনসিডার করছে। যখন তো ইজ অফ ডুইং বিজনেসে বাংলাদেশ এত নিচ্ছে, ওই দেশের দিকে কেউ তাকাবেই না, ইনভেস্ট করা তো দূরের। এই জন্য সিরিয়াস ডিরেগুলেশন আর সিরিয়াস লিবারালাইজেশন ছাড়া বাংলাদেশের অর্থনীতিকে লিফট আপ করা সম্ভব হবে না। এবং সাথে সাথে যেটা করতে হবে, গভর্নমেন্টের রোল এখানে কমিয়ে আনতে হবে। আপনি যদি ইকোনমিকে ডেভেলপ করতে চান, গভর্নমেন্টের রোল কমিয়ে আনতে হবে সোজা করে। আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। আমি যখন কমার্স মিনিস্টার ছিলাম,